পল্লী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে আমরা কম বেশি কিন্তু সকলেই অবগত। একটু ভালো করে মনে করলেই তোমরা মনে করতে পারবে ক্লাস 9-এ আমরা একটা কবিতা পড়েছিলাম আকাশে 7টি তারা। সেই কবিতাটিও কিন্তু জীবনানন্দ দাশেরই লেখা। আধুনিক বাংলা সাহিত্যের ধারায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে কাব্য কবিতা অংশে এই পল্লী কবি জীবনানন্দ দাশের কাব্য কবিতার ধারায় অবদান কিন্তু তোমাদের পড়তে হবে। আজকে সেখান থেকেই জীবনানন্দ দাশের কাব্য কবিতার অবদান বা কৃতিত্ব আলোচনা নিয়ে একটি সম্পূর্ণ নোট তোমাদের সামনে আমি তুলে ধরব, যেটা তোমাদের 2024-25 দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইতিমধ্যে কিন্তু তোমাদের এমডিসি, এইসি, ভিএসসি পেপারের যে সম্পূর্ণ পরীক্ষা হবে তোমাদের হোম সেন্টারে তার সম্পূর্ণ তথ্য আপলোড করা হয়েছে, সেটা কিন্তু তোমরা দেখে আসতে পারো। আজ আমরা বাংলা মেজর এবং মাইনর পেপারের আধুনিক বাংলা সাহিত্য থেকে জীবনানন্দ দাশের কাব্য কবিতায় অবদান সম্পর্কে একটি নোট আলোচনা করব, যা পরীক্ষার জন্য উপযোগী। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই জীবনানন্দ দাশের কাব্য কবিতায় অবদান প্রশ্নটা তোমাদের কিভাবে গুছিয়ে লিখলে তোমরা 10-এ 10 অবশ্যম্ভাবী পাবে। দেখো, তোমাদের জন্য একটি পিডিএফ নোট এখানে রয়েছে, যেটি আমারই লেখা। প্রশ্নটি বলছে, বাংলা কাব্য জগতে কবি জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে তোমাদের এভাবে দিতে পারে, রবীন্দ্রোত্তর কবি হিসেবে জীবনানন্দ দাশের কাব্যচর্চার পরিচয় দিয়ে বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে তার অবদান আলোচনা করো। এভাবেও দিতে পারে। উত্তর কিন্তু আমরা একটাই, এভাবেই লিখব। কিভাবে দেখো, 20 শতকের জটিল মনের আশ্চর্য প্রতীক জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথের জীবদ্দশায় যারা তাকে অস্বীকার না করে একটি আলাদা কাব্যজগৎ গড়ে তুলতে চেয়েছিলেন, তার মধ্যে অন্যতম হলেন জীবনানন্দ দাশ। তিনি যে যুগের মানুষ, সে যুগে যক্ষা বাংলার ঘরে ঘরে। তাই রবীন্দ্র যুগে বসে জীবনানন্দ নিজের জগৎ সৃষ্টি করতে চেয়েছেন, পেরেছেনও। সে জগৎ ঈশ্বরের অনুকরণে গড়া নয়, মায়াবী কল্পনা প্রবণ নয়, অনুভূতির আলোক ছায়ায় তৈরি চেতনার জগৎ। এখানেই তার অনন্যতা। জীবৎকালে তার কাব্য কবিতায় সঠিক মূল্যায়ন হয়নি, তবে এটি সত্য যে মৃত্যুর পর তিনি বাংলা কবিতার সর্বাধিক চর্চিত এক ব্যক্তিত্ব। এরপরে আমরা একটা পয়েন্ট করব। প্রথম যে অংশটা আমরা পাঠ করলাম সেটা ভূমিকা অংশে দেব আমরা। এরপরে পয়েন্ট করে লিখব সৃষ্ট সাহিত্য। জীবনানন্দ দাশ রবীন্দ্রোত্তর কাব্যধারার পথপ্রদর্শক। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক 1927, যার মধ্যে তার নিজস্ব সুর ফুটে ওঠেনি। কিন্তু পরবর্তীকালে ধূসর পাণ্ডুলিপি 1936 সাল, বনলতা সেন 1942 সাল, মহাপৃথিবী 1944 সাল, সাতটি তারার তিমির 1948 সাল এবং রূপসী বাংলা 1957 সাল প্রভৃতি কাব্যে তার মনের স্বরূপ ও বাকৃতির অভিনবত্ব প্রকাশিত হয়েছে। তিনি কাব্যজগতে স্থির আদর্শ প্রত্যয় নিয়ে যতটা না নিজে প্রতিষ্ঠা লাভ করেছেন, তার থেকেও বেশি কাব্য প্রবাহকে প্রভাবিত করেছেন। কাব্য আলোচনা। জীবনবোধের সঙ্গে ইতিহাস চেতনা, ভৌগোলিক চেতনা, সময় চেতনা জীবনানন্দের কবিতার অন্যতম বৈশিষ্ট্য, যা রবীন্দ্র যুগে তাকে অনন্য সাধারণ করে তুলেছে। জীবনানন্দের কাব্যের আরও একটি বৈশিষ্ট্য হল চিত্ররূপময়তা। রবীন্দ্রনাথ জীবনানন্দের কাব্যকে বলেছেন চিত্ররূপময়। শিশিরের শব্দের মতো সন্ধ্যা, বাঘিনীর গর্জনের মতো অন্ধকার, এই সকল চিত্ররীতি ইন্দ্রিয় নির্ভর। আমরা জানি জীবনানন্দ প্রেমের কবি। প্রেমই তার জীবনের অন্বিষ্ঠ। তাই তার কাব্যে প্রেমচেতনা, প্রকৃতি চেতনা, ইতিহাস চেতনা সব যেন এক যুগকে আশ্রয় করে যুগাতীতের পথে পাড়ি জমিয়েছে। বনলতা সেন রবীন্দ্রোত্তর যুগের শ্রেষ্ঠ প্রেমের কবিতা, যা জীবনানন্দের স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল। এই কবিতায় একসঙ্গে মিলিত হয়েছে প্রকৃতি ও প্রেম চেতনা। বনলতা সেনের প্রথম সাক্ষাতে কবি প্রকৃতির গভীর শান্তি অনুভব করেছেন। বনলতা সেন তার কাছে সকল শান্তির শেষে পরম শান্তির আশ্রয়। সে আশ্রয়ে দারুচিনির দ্বীপ ও সবুজ ঘাসের দেশের প্রাণসৌরভ মেশানো। বনলতা সেন কবিতায় পাখির নীড়ের মতো চোখে কবি নিরালম্ব জীবন আশ্রয়ে ক্লান্তিজর্জর হৃদয়ে গভীর প্রশান্তির আশ্বাস পেয়েছিলেন। পাখির নীড় বনের লতায় তৈরি, সেই সুদূর সূক্ষ্ম সাদৃশ্য নায়িকার নামে ধরা পড়েছে। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। রূপসী বাংলা কাব্যে কবি বলেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
অক্ষরবৃত্তের ছন্দরীতির প্রয়োগের সঙ্গে সঙ্গে আশ্চর্য শব্দচয়ন ও স্বতন্ত্র উপমা তাকে বাংলা কবিতায় চিরস্মরণীয় করে রেখেছে। জীবনানন্দ কবিতার অন্যতম বৈশিষ্ট্য হল বিভিন্ন ইতর শব্দকেও অনায়াসে তিনি কাব্যকৌলিন্য দান করেছেন। তৎসম শব্দের সঙ্গে তিনি অনায়াসে ব্যবহার করতে পেরেছেন ঠ্যাং, গরল, খিচড়ে, থুত্থুরে প্রভৃতি দেশজ শব্দকে। জীবনানন্দের কাব্যভাষা এবং উপমা ও চিত্রকল্প বাংলা কবিতায় দোসরহীন। শেষে আমরা একটা উপসংহার ছোট্ট করে বলবো, পরিশেষে জীবনানন্দের মূল্যায়ন করতে গিয়ে একটি কথা বলা চলে, তিনি প্রায় একক প্রচেষ্টায় বাংলা কবিতাকে রবীন্দ্রবৃত্ত থেকে মুক্ত করে স্বকীয় চেতনা ও প্রতিভায় সম্পূর্ণ আধুনিক পথে পরিচালিত করেছিলেন। এই ছিল আজকে কবি জীবনানন্দ দাশের লেখা বা কবি জীবনানন্দ দাশের কাব্য কবিতায় অবদান। বিগত বছরের প্রশ্নগুলিকে একটু আমরা পর্যালোচনা করলে দেখতে পাবো এই প্রশ্নটি কিন্তু মূলত 5 নম্বরের ক্ষেত্রে এসে থাকে। তাই ছোট্ট করে তোমাদের সামনে এই নোটটি আমি তুলে ধরলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিছুটা হলেও তাদের যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে আরও একটি এরকম নোট কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। ততদিন ভালো থেকো, পড়াশোনা করতে থাকো, পরীক্ষা খুব সামনে। টাটা।